বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 টিভি চ্যানেল থেকে আমি কর্নেল হক সাপ্তাহিক অনুষ্ঠান মুক্তির কথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমরা এমন একটি বিষয়ে আলোচনা করব যা আপনাদের গা শিহরিয়ে দিয়ে উঠবে। সেটা কি? বাংলাদেশ। যেই বাংলাদেশকে আমরা কৃষি নির্ভর দেশ বলি, যে সেক্টরটা সবচেয়ে অবহেলিত, যে পরিবারগুলো বাংলাদেশের মানুষের জীবনী সুধা, জীবনী শক্তি প্রদান করে, সেই কৃষি পরিবার হলো 1,68,81,757। সেই পরিবারগুলো সবচেয়ে অবহেলিত, বঞ্চিত, নিষ্পেষিত, শোষিত। তাদেরকে নিয়ে আলোচনা করব, কৃষকের মুক্তি মিলবে কিভাবে। এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। একজন হলেন প্রফেসর আবু নোমান ফারুক আহমেদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। শ্রদ্ধেয় অধ্যাপক, আপনাকে স্বাগতম আজকে আমাদের এই মুক্তির কথা অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আরেকজন তরুণ প্রজন্মের সামরিক অফিসার, অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ জামাল হায়দার বিপ্লবী, তিনিও এসছেন এবং আপনারা শুনে আশ্চর্য হবেন যে তিনিও এই কৃষির সাথে, কৃষকের সাথে রুট লেভেলে তিনি জড়িত আছেন। আপনাকেও স্বাগত। ধন্যবাদ স্যার। আমি প্রথমেই চলে যাব আমাদের প্রফেসর আবু নোমান ফারুক আহমেদ। জি, শ্রদ্ধেয় অধ্যাপক, জি, এই যে বাংলাদেশের সঞ্জীবনী সুধা, জীবনী শক্তি, আমরা আজকে স্টুডিওতে বসে আছি, যারা দেখছেন, দেখবেন, সবাই কিন্তু নির্ভরশীল। ইদার দে আর দ্য সান অর ডটার অফ ফার্মার অর দেয়ার গ্র্যান্ডফাদার। কেউ কিন্তু এই পেশার বাইরে নই আমরা। রাইট। কিন্তু আমরা লক্ষ্য করছি এই সেক্টরটাই সবচেয়ে অবহেলিত। আমরা কি আমাদের রুটকে ভুলে যাচ্ছি? কারণ কি? অনেক ধন্যবাদ। জি, আমি একটু শুরু থেকে শুরু করতে চাই। সেটি হলো, বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ। আমরা বলি এদেশের মানুষের জীবন জীবিকা হলো কৃষির সাথে সম্পর্কিত, এবং আমরা দেখেছি এখনো 45% মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির উপরে নির্ভরশীল। এবং আপনি যে কথাটা একটু আগে কিন্তু পরিসংখ্যান দিয়ে বললেন যে কতগুলো পরিবার, 1,68,00,000 পরিবার সরাসরি কৃষিকাজের উপর নির্ভরশীল। এবং বাংলাদেশ কিন্তু একই সাথে পৃথিবীতে একটি জনবহুল দেশ, 8ম ঘনবসতিপূর্ণ দেশ। মানে জনসংখ্যায় আমার চেয়ে বেশি জনসংখ্যা আছে মাত্র 7টি দেশে। জি। কিন্তু আয়তনে কিন্তু আমি অনেক ছোট একটি দেশ। আয়তনে আমার অবস্থান হলো 94তম। মানে বাংলাদেশের চেয়ে বড় দেশ রয়েছে আরো 93টি পৃথিবীতে। এবং আমাদের যে কৃষি জমির পরিমাণ, সেটাও কিন্তু খুব বেশি না, মাত্র 88 লক্ষ হেক্টর জমি। কিন্তু এই জমি থেকে যে 18 কোটি মানুষের খাদ্যের সংস্থান যারা করেছে, তারা হলো আমাদের কৃষক ভাই বোনেরা। আপনি কোভিড বলেন, রাজনৈতিক সংঘর্ষ বলেন, মারামারি বলেন, হরতাল বলেন, গন্ডগোল বলেন, স্ট্রাইক বলেন, যত কিছুই হয় আমাদের শহরে, আমাদের গ্রামের কৃষক ভাইরা কিন্তু এগুলোর মধ্যে নাই। উনি কিন্তু এই কোভিডের মধ্যেও মাঠে গিয়েছেন, ফসল ফলাইছেন। যত সমস্যা হয়েছে সব সমস্যার মধ্যে কৃষিকে আঁকড়ে ধরে তারা বাংলাদেশটাকে বাঁচিয়ে রেখেছেন। আপনার পেটে যদি আজকে খাবার না থাকে, কালকে কিন্তু স্বাধীনতা, সার্বভৌমত্ব ঠিক থাকবে না। তাহলে এই যে খাবারের সংস্থান কারা করেছেন? এই কৃষক ভাইরা করেছেন। হ্যাঁ, এবং পাশাপাশি আপনি যে কথাটা বলছেন, আসলে এটা সত্য যে আমরা যখন চিন্তা করি, আমরা শহরের মানুষকে নিয়ে চিন্তা করি, আমরা বড় লোকদেরকে নিয়ে চিন্তা করি, কিন্তু আমার গ্রামের সেই প্রান্তিক কৃষক, ভূমিহীন কৃষক, ক্ষুদ্র কৃষক, তাদের স্বার্থ কিভাবে সংরক্ষিত থাকবে, সে বিষয়টি ঢাকায় বসে, এসি রুমে বসে আমাদের অনেক সময় মাথায় আসে না। আমরা হয়তো আজকে আমরা অনেক ভিন্ন পরিবেশে চলে এসেছি, কিন্তু 1-2 জেনারেশন আগে অথবা 3টে জেনারেশন আগেও কিন্তু আমার পরিবার কৃষিতে ছিল। আমার দাদা অথবা দাদার দাদা, উনি কিন্তু কৃষকই ছিল। তার মানে বাংলাদেশের শিকড় হলো কৃষি, এবং আমাদের পূর্বপুরুষের পেশা ছিল কৃষি। এই কৃষিকে ভুলার কোনো পথ নাই। আমাদের কৃষকদেরকে সম্মানিত করতে হবে, তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের অস্তিত্বের স্বার্থে, না হলে রাষ্ট্র তার অস্তিত্ব সংকটে পড়বে। অনেক ধন্যবাদ প্রফেসর নোমান। আপনার যে অনুভূতি, সেটাই প্রত্যেকের অনুভূতি হওয়া উচিত, টপ টু বটম, যারা আজকে আমরা প্রশাসন পরিচালনা করি। এ পর্যায়ে আমি চলে আসছি মেজর হায়দার, স্যার। জামাল হায়দার স্যার, তুমি হঠাৎ করে এই সেনাবাহিনীর সেই কঠোর পরিশ্রম, কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ ছেড়ে
এই কৃষির সাথে কিভাবে মিলে গেলে, তোমার জীবনটা কিভাবে কৃষির সাথে মিলে গেল, আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। এটা কৃষকের সাথে মিলে গেল? আচ্ছা, এটার একটা খুব সুন্দর পটভূমি আছে। আমি 23 বছর আগে স্বেচ্ছা অবসরে আসি, তারপরে বিভিন্ন মাল্টি ন্যাশনাল বা ন্যাশনাল প্রতিষ্ঠানে কাজ করেছি। কাজ করার পরে ঠিক করোনার আগে দিয়ে আমি ব্যবসায় স্বাধীনভাবে কিছু করার চেষ্টা করেছিলাম, এবং করোনাটা এসে আমার জীবন জীবিকাটা বেশ চঞ্চল করে দেয় এবং ঝুঁকিপূর্ণ করে। করোনাটা আমি পারিও দিই, রেস্টুরেন্ট ব্যবসা সেবার সেটা নিয়ে পারিও দিই, কিন্তু শেষে এসে আমার মনে হয়েছিল আমার অর্থনীতির কারণে আমার একটা চাকরি নেওয়া দরকার। কিন্তু আমি চিন্তা করেছিলাম যে একটা বহুজাতিক কোম্পানি বা ভালো যেখানে জব এনভায়রনমেন্ট আছে সেরকম জায়গায় কাজ করার চেষ্টা করি। যেহেতু আমার একটা ভালো ক্যারিয়ার ছিল, কর্পোরেট ক্যারিয়ার, তো আমি চাচ্ছিলাম যে একটা শুরু করি। তো 6 মাস এখানে যেহেতু আমি একটু কম্প্রোমাইজ করেই একটু নিচের পদেই জয়েন করেছি, কিন্তু 6 মাসের মাথায় আমার ইচ্ছা ছিল যে শিফট করব, যেন আগের জায়গায় চলে যেতে পারি। কিন্তু 6 মাসের মাথায় আমি যে কাজটা ওইটাকে অনেক পছন্দ করে ফেলি। এবং আমি নর্মালি মানুষ চাকরি করে, একটা চাকরি করে, আর আমি তখন 6 মাসের মাথায় এটা চিন্তা করলাম আমি একটা মিশন হিসেবে নিব। বাংলাদেশের যে 1.5 কোটি কৃষক পরিবার, তারা ব্যাপক 1.5 কোটি নয়, আর অনেক বেশি, 1.67 লক্ষ, 1.70 লাখ, 70 লাখ স্যার। তো সেই কৃষক পরিবারগুলো ব্যাপকভাবে প্রতারিত হচ্ছে। তো ওই কোম্পানিতে তুমি চাকরি করাকালীন তুমি বুঝলা, তার মানে সেটা কৃষিভিত্তিক কোম্পানি? কৃষিভিত্তিক কোম্পানি। তারা হচ্ছে কীটনাশক এবং মাইক্রোনিউট্রিয়েন্ট এগুলো মার্কেট লিডার। সো তাদের পণ্যগুলো এত বেশি নকল হতো, এবং তারা এই সলিউশনটা তারা অরিজিনাল পণ্য তারা তৈরি করতো, সেগুলো নকল হতো প্রচুর। মানে এই নকলের নেক্সাস দেখে আমি যেটা হলো চমকিত হয়ে গেলাম। আর 2 নম্বর হচ্ছে আমি ব্যাপকভাবে চেষ্টা করলাম, আইজিপি থেকে শুরু করে তারপরে র্যাবের প্রধান সবার কাছে গেলাম, খুব ক্লিন। না মেজর জামাল, আমরা সেটা জানতে চাই না। তুমি যেটা করেছো যে এই গরিব কৃষকদেরকে প্রতারিত করা হচ্ছে, কীটনাশক কিংবা সার যেগুলো হয় সেটা কি ধরনের নকল হয়, সেটা কি একটু? আচ্ছা স্যার, আমি বলি, এটার ব্যাপকতা না জানলে আসলে বোঝা যাবে না। সেটা হচ্ছে গিয়ে আমি দেখেছি আমাদের একটা পণ্য যেটা নাকি সালফারের যোগান দেয়। তো সেই সালফারের যোগান দেয়া যে পণ্যটা, সেটা কৃষক প্রায় 300 টাকার মতো খরচ করে কেনে। সেটার 20টা নকল আমি মাঠে বাজার, 20টা নকল একটা পণ্যের। এটাকে বলে আইপি ইনফ্রিজমেন্ট। আর আমি যদি ভেজাল বলি, নকল এবং ভেজাল একটু আলাদা। তো ভেজাল পণ্য তো আছেই, এবং আপনি অবাক হয়ে যাবেন যে ওই পণ্যগুলো আমি যখন দেখলাম যে যত প্রত্যন্ত অঞ্চল, যত চর, সেখানে নকল বেশি। মানে এই স্টোরিটা আসলে নেয়ার মতো ছিল না তখন। যে তখন আমি চাকরি রেখে আমার মাথার মধ্যে কাজ করে যে আমি মিশন হিসেবে নিলাম, চাকরি করি না করি আমার প্রায়োরিটি হচ্ছে মিশন, এটা বন্ধ করতে হবে। এটা একটা চ্যালেঞ্জ, যেহেতু আমি একজন সৈনিক মানুষ, আমার মনে হচ্ছে এটা একটা চ্যালেঞ্জ হিসেবে আমি নিতে পারি। এবং আমি কন্টিনিউয়াসলি ওটার উপরে কাজ করলাম, খুব গভীরভাবে কাজ করলাম, এবং আমি একটা টেকসই পণ্য, নিরাপত্তা পণ্য প্রণয়ন করলাম যে এইভাবে এটা আসলে সমাধান করা যায়। যেমন আমি আপনাকে যদি প্রকোপতা বলি, যে টাইলস, আমাদের শ্রীপুরে টাইলস হয়, এই টাইলসের ভাঙা টাইলসগুলো 7 থেকে 10 টাকা কেজিতে কিনে নেয়, এবং এটা গুঁড়ো করে মানে এটাকে জিঙ্ক সার, সালফেট সার, যে টাইলস আমরা বাসার কাজে ব্যবহার করি, এই যে আমরা টাইলসের উপরে দাঁড়িয়ে আছি, বসে আছি, এই টাইলসটাই মানে টনকে টন নিয়ে যাচ্ছে, এবং নকল ফ্যাক্টরিতে সেগুলো গুঁড়ো করা হচ্ছে, এবং প্যাকেটে ভরে 300-200 টাকা একটা গরিব কৃষক কিনছে। এখানে প্রবলেমটা হচ্ছে, আমি পাওয়ার কথা ছিল ওই মানে সারগুলো থেকে আমার ফলন বাড়ার কথা ছিল প্রতি বিঘাতে 4-5 মণ। সেখানে সেই কাজটা তো হচ্ছেই না, বরং এই টাইলসের গুঁড়োগুলো জমিতে কিন্তু ডিজলভ হচ্ছে না, যার কারণে জমির স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে। স্যার যেটা বলছিলেন যে আসলে আমাদের তো জমি লিমিটেড, জমি লিমিটেড, এখন এই জমি থেকে আমাদের খেয়ে পড়ে বাঁচতে হবে, এবং আমার জমিটার স্বাস্থ্য নষ্ট হয়ে গেলে হবে কি, পরের প্রজন্ম আর কিছুই খেতে পারবে না। জমির স্বাস্থ্য নষ্ট হচ্ছে, যে কৃষক চাষাবাদ করছে লস হচ্ছে, সে কষ্ট করে এই সার ছিটাচ্ছে উৎপাদন বেশি হওয়ার জন্য, সেখানে উৎপাদন নিম্নগামী হচ্ছে। এটা তো একটা মানে মারাত্মক একটা অপরাধ স্যার। এটা আসলে সহ্য করার মতো ছিল না আমার, এবং আমি তখন থেকে পণ করেছি একদম যে বাংলাদেশে এটা আমাকে
বন্ধ করতে হবে। এটা যেভাবে পারি, আমি চাকরি করে পারি, চাকরি না করে পারি, বাট আমি বন্ধ করব। বিকজ আমি আর একটা উদাহরণ ডাটা দিলে আপনি বুঝবেন ছোট্ট। স্যার, সিম্পল একটা ডাটা, যে বাংলাদেশের সার্ভিং একজন ডিআইজি এমন একটা ফ্যাক্টরির মালিক ছিলেন, হ্যাঁ। এমন একটা ফ্যাক্টরির মালিক যেখান থেকে 30% নকল ভেজাল, ওটাতে ঢুকলে মনে মানে হতো সার্ভিং পুলিশের ডিআইজি, পুলিশের ডিআইজি। এবং আমি ফ্যাক্টরি দিয়ে আমি আইজিপির কাছে গিয়েছি, উনি সরাসরি আমাকে বলেছেন আপনি অনুগ্রহ করে মন্ত্রী মহোদয়ের কাছে যান। তখনই আমার জেটটা চেপে যায় যে একটা গরিব দেশে এইরকম বড় বড় পদের মানুষগুলোকে তাহলে রাখা হয় কেন? তারা যদি অনন্যপায় হয়ে যায় তাহলে কাউকে না কাউকে ঠিক দাঁড়াতে আছে। হবে। মেজর হায়দার, আমরা আবার আপনার কাছে আসবো সংক্ষেপে। আমি আপনার কাছে আসছি প্রফেসর নোমান। জি। জি, মেজর জামাল হায়দার যে কথাটুকু বলেন খুব সংক্ষেপে বলুন। যে দেখেন, একটা তো কৃষক তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই, সে তার কষ্টের টাকা, ঘামের টাকাগুলো দিয়ে কিনছে এবং বিষ কিনছে, একটা সরাসরি ফসলের জন্য বিষ কিনছে। এটা কি আপনারা যারা অধ্যাপনা করেন, শিখাচ্ছেন, আপনাদের নজরে কি এই সমস্ত ঘটনাগুলো আসেনি? জি, অনেক ধন্যবাদ। এই ঘটনাগুলো উনি যে আজকে সাহস করে বলেছেন জি মিডিয়াতে, আমি এটাকে ওনাকে অনেক ধন্যবাদ জি। জানাই। কারণ এই ঘটনাগুলো আমরা সবাই জানি, কিন্তু প্রকাশ্যে আমরা কেউ বলি না। আচ্ছা। কারণ বাংলাদেশের যে কাঠামো, মনোজগতের যে কাঠামো আমরা তৈরি করেছি, সে কাঠামোতে প্রশাসনকে চ্যালেঞ্জ করা, শক্তিশালী মানুষকে চ্যালেঞ্জ করার মানসিকতা আমাদের আচ্ছা। ছিল না, হুম হুম বিভিন্ন কারণে ছিল না। হুম হুম। উনি আজকে প্রকাশ্যে যে কথাটি বলেছেন, সে কথাটি সবাই জানে, ইন্ডাস্ট্রি এ টু জেড সবাই জানে, বাট প্রকাশ্যে কেউ বলতে চায় না। এবং না, আমি আপনাদের শক্তি, আমি- কোটির জোর কোথায়? খুঁটির জোরটা তো উনি ওই বলেছেন, ডিআইজি সাহেব, উনি তো বলেছেনই বিষয়টা। ডিআইজি সাহেব। যেমন আমি পেস্টিসাইড পলিসি কনসালটেন্ট ছিলাম, তখন অনেক স্টেক হোল্ডার আমাকে এই কমপ্লেইনটা করেছে এবং তারা বলেছে যে স্যার, আমরা ম্যাজিস্ট্রেট কোর্ট পরিচালনা করে তার ওই আস্তানাকে সম্পূর্ণভাবে আমরা ভেঙে দিয়ে আসছি আচ্ছা, কেরানীগঞ্জে। এর পরবর্তীতে উনি আবার করেছেন। আবার করেছেন। তাহলে আপনি এখন বলেন যে খুঁটির জোরটা কোথায়? আমার কৃষককে প্রতারিত করা, কৃষককে ক্ষতিগ্রস্ত করা, সারা এটার দেশকে অধিকার আপনাকে ক্ষতিগ্রস্ত করা। কে দিয়ে এলো? আপনাকে কে দিল? হ্যাঁ, হ্যাঁ। আপনি কেন ক্ষমতার অপব্যবহার করে এই কাজটা করবেন? এই ঘটনা যদি পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে হতো, তাহলে তাকে হয়তো ফাঁসির দড়িতে হ্যাঁ। ঝুলতে হইতো। বাট বাংলাদেশে জি। আমরা অনেক সময় শক্তির কাছে মাথা নত করি। সে বিষয়টি আসলে আমাদের সরকারি বেসরকারি সিস্টেমের মধ্যে এমন একটা আপোষরপা হয়ে যায়, যেখানে আর কৃষকের স্বার্থ সংরক্ষিত থাকে না। আমি যদি বাংলাদেশ সংবিধানের একটা ধারা আপনাকে বলে পড়ে শোনাই, জি যেমন রাষ্ট্র পরিচালনার মূলনীতি ২য় ভাগে বলা আছে কৃষক এবং শ্রমিকের মুক্তি। বলছে রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে মেহনতি মানুষকে, কৃষক ও শ্রমিককে এবং জনগণের অনগ্রসর অংশসমূহকে সকল প্রকার শোষণ হইতে মুক্তি প্রদান করা। তাহলে আপনি সংবিধানে বলছেন আপনি শ্রমিককে সকল প্রকার শোষণ থেকে, কৃষক এবং শ্রমিক, অন্যায়কে, কৃষক এবং শ্রমিককে আপনি মুক্তি দিবেন। কিন্তু আপনি অপর দিকে এই ধরনের নকল, ভেজাল, নির্মমানের, আপনি বালাইনাশক বলেন, বীজ বলেন, সার বলেন, একবারে সয়লাভ হয়ে যাবে এবং কিছু সিন্ডিকেট তৈরি হবে এবং সেগুলোর বিরুদ্ধে আমরা তেমন কার্যকর কিছু করতে পারবো না। আদতে আবার ক্ষতিগ্রস্ত হবে আমার সেই প্রান্তিক অসহায়, যার কোনো ক্ষমতা নাই, যার কোনো শক্তি নাই, যে সংগঠিত না, সেই কৃষক। কিন্তু আমি চিন্তা করি না যে সেটার ইফেক্ট কিন্তু আবার একসময় দেশে পড়বে। আমার খাদ্য উৎপাদন যদি ব্যাহত হয়, আগামী দিনে সেটার থেকে পড়বে না, পড়ছে। আমরা যেমন বলি যে ওই যে যদি সব শহরে আগুন লাগে, মসজিদ মন্দির দেবালয় কোনোটাই রক্ষা পায় না। আপনি যে আগুনটা লাগাচ্ছেন, একসময় কিন্তু আপনার প্লেটের খাবারেরও ঘাটতি শুরু হবে। এই ডিরেক্টলি ইনডিরেক্টলি আপনিও এটা শিকার হবেন। তা আমাদের মনে হয় যে এই ভেজাল, নকল, অবৈধ এবং নির্মমানের যে কোনো কৃষি ইনপুট, এটা সার হোক, বালাইনাশক হোক অথবা এটা বীজ হোক, সেটার বিরুদ্ধে জিরো টলারেন্স, কোনো প্রকার সহনশীলতার সুযোগ নাই। এই কমিটমেন্ট রাষ্ট্রকে করতে হবে, আবার কৃষকের স্বার্থে, আবার জাতির স্বার্থে। অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ কথা বলেন আপনার। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও ফিরে আসলাম আমাদের মুক্তির কথা অনুষ্ঠানে। এবার আমি মেজর জামাল হায়দারের কাছ থেকে জানতে চাবো। মেজর জামাল হায়দার, আপনি সেই কোম্পানি থেকে, আপনাকে তারা রাখলো না, আপনি এত বড় একটা উপকার করতে চাইলেন কোম্পানির, তাও তারা আপনার হয়তো স্পষ্টবাদিতা তারা সহ্য করতে পারেনি। আপনি বলুন, এই যে আপনি কীটনাশক, সার ইত্যাদি যে বিষয়গুলো আপনি সরজমিনে
সরেজমিনে আপনি দেখলেন কৃষকরা প্রতারিত হচ্ছে, কৃষকরা প্রতারিত হওয়া মানে দেশ প্রতারিত হচ্ছে, দেশের জনগণ প্রতারিত হচ্ছে। এই যে রুট লেভেলের ইউনিয়ন লেভেল পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ের ইন্সপেক্টর থাকে 3 জন করে প্রত্যেক ইউনিয়নে, ইফ আই এম নট রং। স্যার এরকম। এবং প্রত্যেক ধাপে ধাপে আপনি চিন্তা করুন, একটা উপজেলায় যদি 12টা ইউনিয়ন থাকে, 3 12 36 জন মাঠ কর্মী তারা থাকে, তাই নয় কি? স্যার তারা এরপরে আরেক ধাপ, ওই ধাপে কৃষি মন্ত্রণালয়ের লোকেরা থাকে এবং তাদেরকে বেতন দেওয়া হচ্ছে। যারা সরকারি চাকরিজীবী, তাদের দায়িত্ব হলো গোড়ায় সব সুবিধা পৌঁছে দেওয়া। তাদের ভূমিকা কি? তারা কি এগুলো দেখেন না? আপনি কেন এগুলো বের করলেন? তাদের চোখে পড়ে না এগুলো? স্যার আপনার কি মন্তব্য? আচ্ছা স্যার, এটাকে আমি গত 4 বছর যে স্ট্রাগলটা ছিল, এটা বাইরের একটা স্ট্রাগল ছিল আর ভেতরে একটা স্ট্রাগল ছিল। তো আমি বের করলাম যে প্রত্যেকটা সংস্থা, এটা সরকারি হোক বেসরকারি হোক, তাদের ভিতরেই একটা সিস্টেম জেনারেটেড ইনএফিসিয়েন্সি বা ইনএবিলিটি ক্রিয়েট হয়, তারা কাজ কিছু করতে পারে না। সো আমাদের রাষ্ট্রযন্ত্র যেভাবে সাজানো আছে, সেখানে সিস্টেম জেনারেটেড ইনএবিলিটিসটা হচ্ছে অনেক বেশি। এই কাজগুলো ডেফিনেটলি একজন পার্সনের করার কথা না, ব্যক্তি উদ্যোগে আসার কথা না। এটা সরকার থেকেই করলে হয়তো ভালো হতো, সেটাই হয়তো দক্ষ দেশগুলো করে থাকে, খুব সিম্পল। এবং আমি শুধু এটা বলেছিলাম, এটা ফ্লোট করতে যাচ্ছিলাম যে বাংলাদেশে যদি নকল ভেজাল কৃষি উপকরণটা জিরো করা যায়, 5,000 কোটি টাকা পাওয়া যাবে, 5,000 কোটি টাকার ফসল বাড়বে। এটা তো আমরা বঞ্চিত হচ্ছি। এই ক্যালকুলেশনটা আপনি কিভাবে স্যার করলেন? এই ক্যালকুলেশনটা হচ্ছে, এটা যেহেতু এই বিষয়ে টোটালি কোনো ডাটা ওইভাবে নাই, তো এটা একটা স্পেকুলেশনের মাধ্যমেই ক্রিয়েট করা হয়েছে যে একটা আপনি একটা জমি হিসাব করেছেন জি। কিংবা একজন কৃষক পরিবার হিসাব স্যার, করেছেন, স্যার, ওইভাবে ডাটাটা স্যার আমি যদি বলি, এখন আপনাকে বলি, আমরা যশোরে একটা মানে ফ্যাক্টরি রেড করা হয়েছিল রাত 1টায়। আমি বলবো যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যিনি এটা পরিচালনা করেছিলেন, তার আমি বলবো যে অত্যন্ত কঠোর বা বলিষ্ঠ একটা পদক্ষেপ ছিল। রাত 1টায় আমি ওইটাতে ছিলাম এবং ওইটাতে দেখা যাচ্ছে যে 460 মেট্রিক টন 460 মেট্রিক টনের ভেজাল পণ্য ছিল। এবং এই 460 মেট্রিক টন মানে 4,60,000 বিঘা জমির ফসল নষ্ট করবে 5 মণ করে। সো এটা আমি দেখেছি 14-15 কোটি টাকার মনে করেন ফসল নষ্ট। তার মানে ওইভাবেই আপনি ক্যালকুলেশন, মানে জিনিসটা এটা একটু ওয়াইল্ড গেস, বাট সরকারের উচিত হয়তো এটা পারফেক্ট একটা পরিচালনা সমীক্ষা করা। জানেই না, তারা তো জানেই না, করবে কিভাবে? খুবই সমীক্ষা করা এটা। আর এটা হচ্ছে আমি এখন অফার করছি যে টেকসই পদ্ধতিতে এটা বন্ধ করার একটা প্রক্রিয়া, পুলিশিং করে না শুধু। আমি ইগনাইট করতে চাচ্ছি সামাজিকতার শক্তি এবং সচেতনতার শক্তি। আপনি স্যার হয়তো জানেন যে আমি ইতিমধ্যেই এই কিছুদিন আগেই আমি একটা নতুন কোম্পানি করেছি, এটা হচ্ছে অথেন্টিক্স ব্র্যান্ড অ্যান্ড সিকিউরিটিস বিডি। এটা হচ্ছে ব্র্যান্ডকে প্রোটেক্ট করবে এই নকল ভেজালের বিরুদ্ধে সকল পণ্যের। তো সকল পণ্যের জন্য আমার বাণিজ্যিক হিসাব নিকাশ, অন্য পণ্যের, কিন্তু কৃষি পণ্যের জন্য আমি বলেছি এটা আমার সামাজিক ব্যবসা। এই 5,000 কোটি টাকা 5 বছরে আমি উদ্ধার করে দিব, মানে নকল ভেজাল বাংলাদেশে থাকবে না, সেটা আমি চ্যালেঞ্জ দিয়েছি। সেই দায়িত্বটা আমি নিতে চাই সরকার থেকে। এবং সেটার বিনিময়ে আমি এটা সামাজিক ব্যবসা কেন, আমি এখান থেকে মুনাফাও চাচ্ছি না, জাস্ট ব্লাড মানি। আপনি আমাকে বলুন, আমি যতটুকু জানি বর্তমানে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। অত্যন্ত সৎ, নির্ভীক এবং একজন প্রফেশনাল অফিসার। আবার এই মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল হলেন আমার জানা মতে অত্যন্ত প্রফেশনাল একজন ব্যক্তিত্ব, ডক্টর ইমদাদুল্লাহ মিয়া। উনি আমি যতটুকু জানি ডাইনামিক। এই যে আপনি যে এত বড় একটা বেঞ্চার জাতীয়ভাবে হাতে নিয়েছেন, আপনি একা তো কখনোভাবে সমর্থন, আপনি কি তাদের সাথে যোগাযোগ করেছেন? স্যার অলরেডি করেছি, অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম এবং আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমার প্রেজেন্টেশনটা দিতে সক্ষম হয়েছি। এবং আসলে তারা কি আপনি যে এই কৃষকদেরকে রক্ষা করতে চাচ্ছেন, বাংলাদেশকে রক্ষা করতে চাচ্ছেন, বাংলাদেশের এই খেটে খাওয়া মানুষের যে অবদান রাখতে চাচ্ছেন তাদের উদ্ধারের জন্য,
এটা কি তারা অনুভব করতে পেরেছেন? স্যার অবশ্যই তারা করেছেন। কি পজিটিভলি নিচ্ছেন? স্যার অবশ্যই নিচ্ছেন। আপনাকে কি কোনো আশ্বাস দিয়েছেন যে এটা তারা চায় আপনাকে সহযোগিতা করার জন্য? স্যার 6 মাস আগেই আমি মাননীয় কৃষি উপদেষ্টার সাথে গিয়ে সাক্ষাৎ করেছি। স্যার অত্যন্ত ব্যস্ত, আসলে এটা সঠিক হয়েছে কিনা জানি না। স্বরাষ্ট্র হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মানে মন্ত্রণালয়, সাথে কৃষি হচ্ছে সবচেয়ে বড় মন্ত্রণালয়। 19টা ডিপার্টমেন্ট এখানে আছে বড় বড়। তো আসলে এই দুইটা মন্ত্রণালয় স্যারের জন্য অনেক চ্যালেঞ্জিং। স্যার আলটিমেটলি আমাকে অনেক সময়, কিন্তু মাননীয় সচিব মহোদয় অলসো আমাকে সময় দিয়েছেন। আমারটা ধৈর্য ধরে 3 ঘন্টা ধরে উনি আমার প্রেজেন্টেশন দেখেছেন, এবং আমার মনে হয় আমি আশাবাদী যে হ্যাঁ আমি কাজটা করার সুযোগ পাবো। আমি এখানেই থেমে থাকবো না। ভবিষ্যতে যারা গভর্নমেন্টে আসবেন এবং নির্বাচনের আগেই আমি অফিসিয়ালি বড় দলগুলোর কাছে অ্যাপ্রোচ করব, তারা ক্ষমতায় এলে এই কাজটা, অন্তত এইটুকু কাজ জানি করে যে 1.5 কোটি কৃষক পরিবার ডিজার্ভ করে নকল বুঝতে পেরেছে আপনার আকাঙ্ক্ষা, আপনার ইচ্ছা, এটা এই দেশবাসী বুঝতে পারবে ইনশাআল্লাহ, এবং আমরা আপনাকে সহযোগিতা করব। এই পর্যায়ে আমরা প্রফেসর আবু নোমান ফারুক আহমেদের কাছে জানতে চাই, আপনি শুনলেন এই একজন অফিসার সেনাবাহিনী থেকে মেজর হিসাবে রিটায়ারমেন্টে গিয়ে এই যে জাতির প্রতি যে একটা তার উদ্বেগ, শোষিত বঞ্চিত ব্যক্তিদের মুক্তি দেওয়ার এই যে সাংবিধানিকভাবে তিনি কিন্তু একটা বিশাল ভূমিকা পালন করছেন। আমাদের এই ব্যাপারে আপনি কি মনে করেন আমাদের যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আছে, ময়মনসিংহ, আপনি শেরেবাংলা, নগরে, আরো এরকম অনেক প্রতিষ্ঠানগুলো আছে, আপনার কি গণজাগরণের জন্য, মানে গণসচেতনতার জন্য আপনারা কি কোনো ভূমিকা রাখছেন? আপনারা যারা শিক্ষা প্রদান করছেন এইগুলো ব্যাপারে? অনেক ধন্যবাদ আপনাকে, আপনি একটি চমৎকার বিষয়ের অবতারণা করেছেন। আসলে এই কৃষি বিশ্ববিদ্যালয়গুলো কৃষিতে পড়াশোনা করায়, গ্রাজুয়েট তৈরি করে, পোস্ট গ্রাজুয়েট এমএস তৈরি করে। যদিও আমাদের একটা ছোট উইং আছে, এটাকে আমরা বলি আমাদের আউটরিচ অ্যাক্টিভিটি। এই আউটরিচ অ্যাক্টিভিটির মাধ্যমে মূলত বিশ্ববিদ্যালয়গুলো কৃষকের সাথে সম্পৃক্ত থাকে, এবং এই অ্যাক্টিভিটিতে মূল কাজটা যেটা হয় সেটা হলো বিশ্ববিদ্যালয়ের যে নতুন প্রযুক্তিগুলো রয়েছে, নিত্য নতুন ইনোভেশনগুলো রয়েছে, সেগুলো কৃষকের কাছে পৌঁছে দেওয়া। আচ্ছা, বাট আপনি যে বিষয়টা বলেছেন সেটা আসলে ওইভাবে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কাঠামোতে নাই। আমরা দেখেছি যেমন থাইল্যান্ডে ওনাদের রাজা একটা নির্দেশনা দিয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো, যেমন ক্যাসাসাট ইউনিভার্সিটি, যে কোনো কৃষক যাতে বিশ্ববিদ্যালয়ে এসে সেবা না নিয়ে ফেরত না যায়, মানে তাকে সেবা দিতে বিশ্ববিদ্যালয়ে বাধ্য থাকবে। এবং তারা কৃষককে অনেক বেশি গুরুত্ব দেয়, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল প্রতিষ্ঠান তাদের কৃষকদেরকে তারা অনেক বেশি ইম্পর্টেন্স দেয়, যেটা আমাদের এই প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোতে কৃষক তো একটা সরকারি অফিসে ঢুকতেও ভয় পায়। সে তো বিশ্ববিদ্যালয় অনেক দূরের ব্যাপার, বিশ্ববিদ্যালয় তো অনেক পরের বিষয়, সে তো তার এলাকার যে একটা সরকারি অফিস সেটার বাইরে গিয়ে দাঁড়ায় থাকে, ওখানে ঢুকতেও তার অনেক হেজিটেশন হয়, ভয় লাগে। তো এই যে মনোজাগতিক কাঠামোর মধ্যে তাকে আমি আবদ্ধ করে রেখেছি, সে তার ভয়েসের কথা কি বলবে, তার শোষণের কথা কি বলবে, নিপীড়নের কথা কি বলবে, সে তো তার ওই শৃঙ্খল থেকেই বের হতে পারে না। আপনি আজকে যে প্রসঙ্গের অবতারণা করেছেন, কৃষকের মুক্তি কোন পথে, আপনাকে আমি একটা উদাহরণ দিই। ধরেন কৃষক যখন একটা সার কিনে, সেটা কিন্তু বাজার দরে কিনে অথবা কোম্পানির দামে কিনে, একটা বীজ কিনে কোম্পানির দামে কিনে, একটা যখন বালাইনাশক বিষ কিনে, পেস্টিসাইড কিনে কোম্পানির দামে কিনে। যখন ওই কৃষক তার কৃষি পণ্যটা বিক্রি করতে যায়, তখন কি সে বলতে পারে আমার দামে কিনতে হবে? সে কি তার ওই রাইটটা কি থাকে? তখনও কিন্তু সে তার পণ্যের উপরে তার কোনো অধিকার নাই, তার কোনো দাম বলার রাইট নাই। এই পণ্যটা পাইকার, আড়তদার, মধ্যস্বত্বভোগী অথবা অন্য ফড়িয়া যারা আছে তারা যেভাবে দাম ঠিক করে দেয়, এর বাইরে তার যাওয়ার কোনো সুযোগ থাকে না। এই যে শৃঙ্খল থেকে সে বের হতে পারে না, সে একদিকে চড়া দামে কৃষি উৎপাদন করে, আরেকদিকে লস দিয়ে অনেক সময় কৃষি পণ্য বিক্রি করে। যেহেতু এটা তাজা পণ্য, তার রেখে দেওয়ার সুযোগ নাই, জমিতে ফেলে রাখার সুযোগ নাই। এটা ম্যাচিউর হয়ে গেছে, এখন তুলতে হবে, বিক্রি করতে হবে, এটা 5 টাকা হোক, 6 টাকা হোক, 60 টাকা হোক। এখান থেকে তাকে কে মুক্তি দিবে? আমি গত মাসে আমি চুয়াডাঙ্গা গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি দেখি যে 1 কেজি ধনিয়া পাতা জমিতে বিক্রি হচ্ছে 90 টাকা কেজি, আর আমি ঢাকাতে সে পরের দিন এসে ধনিয়া পাতা কিনলাম 400 টাকা কেজি। 90 টাকা থেকে 400 টাকা। তাহলে আপনি আমাকে বলেন যে আপনি কৃষক কি পাচ্ছে? সে মাঝে যে এতগুলো হাত, এতগুলো চক্র, এতগুলো বিষয়, তারা যে একটা সিংহভাগ নিয়ে নিচ্ছে, আমার কৃষক তো সে লাভবান হচ্ছে না। সে তো কষ্ট করে ঝড় বাদল বৃষ্টির মধ্যে ধনিয়া পাতাটা টিকায় রাখছে, বৃষ্টি হলে তার বুক ধরফর করে, তাড়াতাড়ি জমিতে যায়, পানিটা সরায় ফেলে, না হলে ধনিয়া পাতা পচে যাবে, নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে করার পরে দেখা গেছে 400 টাকার ধনিয়া পাতা সে পায় 90 থেকে 100 টাকা, 4 ভাগের 1 ভাগ।
তাহলে আপনি যখন মুক্তির কথা বলবেন, আপনাকে কিন্তু অনেকগুলো বিষয়ের কথা বলতে হবে। এই যে এই বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক শোষণ, বিভিন্ন ধরনের আমার সিস্টেমগত শোষণ, সেগুলো বলতে হবে। আপনি বলেন যে কয়জন কৃষক ব্যাংকে গিয়ে সরাসরি ঋণ পায়? সেই সংখ্যাটা খুবই কম। তাহলে লোন সে কার থেকে নিচ্ছে? এনজিও থেকে নিচ্ছে। তো এনজিও থেকে লোন নিতে গিয়ে সে মানে এটা চক্রবৃদ্ধি হারে 40, 50, 60 ভাগ হারে সে সুদ দিয়ে লোনটা নিচ্ছে। কারণ যখন ব্যাংকে যায় তাকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট দেখায় এই কাগজ, ওই কাগজ, সেই কাগজ, সে কাগজও ম্যানেজ করতে পারে না, তার লোনও হয় না। বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা এখন ব্যাড ঋণ। হ্যাঁ, আর একজন কৃষক যদি ঋণ খেলাপি হয়, তার হাত করা পড়ায় গরুর মতো গরু নিয়ে যায়, ঘরের চালটা খুলে নিয়ে যায় 2000, 4000 টাকার জন্য। আর যিনি 10,000, 20,000, 50,000 কোটি টাকা নিয়ে গেছেন, তার কিন্তু তার মানে ওই সংবিধানে যে বাক্যটা লেখা আছে শুধু লেখার জন্য লেখা হয়েছে, তাই তো? সেটাই লেখার জন্য লেখা হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও ফিরে আসছি আমাদের মুক্তির কথা অনুষ্ঠানে। মেজর হায়দার, জামাল হায়দার, তুমি বলো, এই যে তুমি ভেজালের কথাটা বলছো, একদম প্রান্তিক কৃষকরা আজকে কত প্রতারিত হচ্ছে, এটা তো অসহনীয় একটা বিষয়। আমি পারছি না সহ্য করতে। সেই রৌদ্রে পোড়া দেহগুলো দেখি, গায়ে গেঞ্জি নাই, পুরো শরীর রৌদ্রে পুড়ে একেবারে ছারখার হয়েছে, মাথায় একটা গামছা। হ্যাঁ, এই কৃষক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছে, আর তার হাতে আমরা তুলে দিচ্ছি সেই তোমার টাইলসের গুঁড়া সার হিসেবে। এর চেয়ে বড় প্রতারণা কিছু নেই আমার মনে হয়। এটা থেকে তোমার কি ভূমিকা তুমি পালন করতে পারো? তুমি কিভাবে চাচ্ছ এটা উত্তরণের পথ কি? ওকে স্যার, এটার উত্তরণের পথ আমি একটা টেকসই পণ্য নিরাপত্তার মডেল তৈরি করেছি। টেকসই পণ্য, তার আগে বলিনি, একটা নকল পণ্য বা ভেজাল পণ্য একটা কৃষককে চার ধরনের ক্ষতি ক্রিয়েট হয় এটাতে। প্রথমে হচ্ছে কাঙ্ক্ষিত ফলনটা পাচ্ছে না, 2 নম্বর তার একটা স্বাস্থ্যের ঝুঁকি হচ্ছে, ওই টাইলসের গুঁড়ার সাথে এন্ডিন টাইপের জিনিস মিশাচ্ছে। এখন কিন্তু বাংলাদেশ সরকারও স্মার্ট, বাংলাদেশ সরকার এখন 4র্থ এবং 5ম প্রজন্মের পেস্টিসাইড বা ওই ধরনের জিনিস ব্যবহার করে, যেটা কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া খুব কম। তো প্রথমত ফলন পাচ্ছে না কাঙ্ক্ষিত, 2 নম্বর হচ্ছে স্বাস্থ্য ক্ষতি হচ্ছে, 3 নম্বরে গিয়ে তার জমিটা নষ্ট হয়ে যাচ্ছে, জমির স্বাস্থ্য চলে যাচ্ছে, 4 নম্বরে হচ্ছে আশেপাশের টোটাল পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে, পরিবেশটা মানে মাছ টাছ সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। সো এই যে 4টা ক্ষতি, এই ক্ষতিগুলোকে নির্মূল করতে হলে আমি আগের প্রশ্নে বলেছিলাম যে আমি ট্রিগার করেছি পুলিশিং এর চেয়ে সচেতনতা এবং সামাজিকতার শক্তিকে। এখানে 4টা কাজ আছে। প্রথম কাজটা হচ্ছে সবাইকে বুঝতে হবে যে এটা দারুণ ক্ষতি করছে, সবাইকে বুঝতে হবে, দারুণ সচেতনতা। সচেতনতা আবার 3-4 রকমের। কৃষকের সচেতনতা, কৃষককে প্রথমে বুঝতে হবে তার গ্রামেরই একটা মানুষ যে বিক্রি করছে মাত্র 50 টাকার লোভে, সেই মানুষটা 5,000 টাকার ক্ষতি করতে প্রস্তুত। প্রথম কাজ সচেতনতা। তারপরে সচেতন হচ্ছে অনেক দোকানদার আসলে নিজেই নকল ভেজালটা বুঝে না, তো সরল বিশ্বাসে সে করে, বাট বেশিরভাগ লোকই বুঝে শুনেই করে। 3 নম্বর সচেতন হচ্ছে আমাদের যে যারা রেগুলেটরি, তাদের প্রান্তিক মানুষগুলো নকল ভেজালের এই ভয়াবহ দৃশ্যটা সম্পর্কে জানে না, কিভাবে চেক করবো এটা জানে না। সচেতনতা গেল প্রথম। 2 নম্বর হচ্ছে বাজারে ভিজিলেন্ট থাকতে হবে। ভিজিলেন্ট বলতে হচ্ছে দেখেন, আমি একটা কথা সবসময় বলি, বাংলাদেশের কৃষক দিনের পর দিন, দিনের আলোতে বছরের পর বছর সমাজের মানুষের উপস্থিতিতেই প্রতারিত হচ্ছে। আমি একটা দোকানে যখন মনে করেন একটা নকল পণ্যতে কি হয়, নকল পণ্য আসল পণ্যের কাছাকাছি একটা নাম দেয়, আপনি মনে করেন যে নামটা হচ্ছে মুক্তি, একটা সারের নাম, ওইটা মুক্তি প্লাস দিয়ে দোকানদার ধরাই দিচ্ছে মুক্তির চেয়ে মুক্তি প্লাস ভালো, কিন্তু মুক্তি প্লাসের আসলে কোনো ধরনের রেজিস্ট্রেশন নাই। তাহলে এই জিনিসটা চেক করার, যিনি নকল করেন তার একমাত্র মূলধন হচ্ছে তিনি জানেন সমাজের লোকজন এই বিষয়ে ওয়াকিবহল না, সো আরামে উনি কাজটা করে যাচ্ছেন। সমাজের লোক যেদিন যে জায়গায়, যেমন আমি এই পর্যন্ত 75টা মাঠ পর্যায়ে এবং সেমিনার করেছি, মাঠ পর্যায়ে, জেলা পর্যায়ে, এরকম। তো সেই সব জায়গাতে যেই সব বাজারে করেছি রাত্রে সন্ধ্যার পরে, ডেফিনেটলি ওইসব বাজারে আর কোনোদিন নকল হওয়া সম্ভব না, তারা জেনে গেছে। মেজর হায়দার, আমি আপনাকে এই জিনিসটা একটা জানতে চাচ্ছি, আপনি এই ঘরে ঘরে কৃষকের কাছে যাওয়া, এটা হিউম্যানলি নট পসিবল অন ইউর পার্ট।
নিদার এনিবডি। টেকনোলজি আপনি বলেন প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। স্যার আপনি যে একটা বললেন যে আপনারা কারখানা একটা ধরলেন স্যার যশোরে, স্যার কেরানীগঞ্জে, স্যার আপনি যদি এই নকল পণ্য আপনার প্রস্তুতের জায়গায় হাত দেন তাহলে তো আপনার ঘরে ঘরে যেতে হয় না। এই কাজটা বাদ দিয়ে আপনি কেন কৃষকের কাছে স্যার যাচ্ছেন? এটা হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাই। এখন হ্যাঁ। বাংলাদেশের মানুষ গরিব, সেই কারণে নকলের চাহিদা থাকবে, নকলের চাহিদা থাকবে। সে নকল কম দামের জিনিসের প্রতি অ্যাট্রাক্টেড, এটা আমাদের একটা সেটব্যাক। আমরা নকল ভেজাল আসলে তো নিয়ে যখন প্রচারণা, সেটা আমি আসবো প্রফেসরকে জিজ্ঞেস করব। স্যার এটা হচ্ছে নকলের 8টা বড় কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে কৃষকের কম দামের প্রতি আগ্রহ, এবং সে ওই যে সুমন যে তার দোকানে বিক্রি করে, নকল বিক্রি করে, সুমনের প্রতি আস্থা যে আমার এলাকার ও কেমনে ঠকাবে, মাত্র 50 টাকা বেশি লাভের জন্য নকল পণ্যটা খুচরা ব্যবসায়ী বিক্রি করে। আর নকল ভেজাল সার্কিটে হচ্ছে 3টা লোক আছে, যিনি বানান, যিনি সরবরাহ করেন এবং যিনি বিক্রি করেন। নিকৃষ্টতম হচ্ছে যিনি বিক্রি করেন, যিনি সমাজে নিজের গ্রামের লোককে 50 টাকা লাভের জন্য 5000 টাকার ক্ষতি করছে ঠান্ডা মাথায়। সো আমি যেটা বলেছিলাম, প্রথমে সচেতনতা, 2 নম্বর হচ্ছে আমাদের আইন কানুন খুব দুর্বল। আপনি অবাক হয়ে যাবেন যে সর্বোচ্চ সাজা হচ্ছে 2 লক্ষ টাকা জরিমানা, 1 বছর বা 2 বছরের জেল। স্যার এখন কথা হচ্ছে যিনি 4.5 লক্ষ কৃষকের পেটে ছুরি দিল, সেই মানুষটা 2 বছরের জেল খাটলে কি চলবে? কোনোদিন না। আইনটা ঠিক করতে হবে, এটা হচ্ছে 3 নম্বর কাজ। আরেকটা হচ্ছে যেই কাজটা করা সম্ভব কঠিন, যেটা আমার দক্ষতা, সেটা হচ্ছে গিয়ে স্যার ওই যে খুচরা বিক্রেতা বিক্রি করছে সেখান থেকে নিয়ে আপস্ট্রিম ইনভেস্টিগেশন বলে একদম ম্যানুফ্যাকচারিং পর্যন্ত পৌঁছানো, কোথায় বানাচ্ছে, এই জিনিসটার মধ্যে দক্ষতা দরকার। যেই দক্ষতাটা আসলে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নাই, তাদের কোনো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট নাই। সরকারের ট্যাক্স ইন্টেলিজেন্স আছে, ভ্যাট আছে, কাস্টমসেরও ইন্টেলিজেন্স আছে। আমি মনে করি যে একটা ডিপার্টমেন্ট হতেই পারে 10 কোটি টাকা খরচ হোক, 50 কোটি টাকা খরচ হোক, 5000 কোটি টাকা আয় করবে, হোয়াই নট? আপনি কি শোনেন, যদি সারা দেহে ব্যথা, স্যার ঔষধ দিবেন কোথায়? আপনি ইন্টেলিজেন্স উইংও দেখবেন যে সেই যদি তাদের অপরাধ প্রবণতা থাকে, মোরালের তারা দুর্বল হয়, তারা আরো এখান থেকে সব টাকা খেয়ে আবার দিবে। ওই যেমন ডিআইজি সাহেব ফ্যাক্টরি বন্ধ করে দিলে আবার সে চালু করলো। আমি আপনার কাছে আবার আসবো। শ্রদ্ধেয় প্রফেসর নোমান, জি, আপনি শুনলেন মাঠ পর্যায়ে সে কত গভীরে প্রবেশ করেছে। আপনি বলুন তো, বাংলাদেশে তো রেগুলেটরি আছে, সরকারি সংস্থা আছে, এমনকি সংশ্লিষ্ট অনেক কোম্পানিও আছে এই ব্যাপারে। এই যে যারা প্রস্তুত করছে, মানে সঠিক পণ্য প্রস্তুত করছে, তারাও তো ভূমিকা রাখতে পারে এই নকল পণ্যের বিরুদ্ধে। এই যে সচেতনতা নাই, আবার তারাও কোনো কিছু করছে না, এইটা আমার কাছে কেমন জানি এলোমেলো মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে এই কৃষি মন্ত্রণালয়ের কাজটা কি? আচ্ছা, চমৎকার একটি প্রশ্নের অবতারণা করেছেন। আসলে এটা সত্য যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এটা বাংলাদেশের ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত এবং তাদের সবচেয়ে বেশি জনবল। কিন্তু আপনারা জানেন যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে গেলে একটা মোবাইল কোর্ট পরিচালনা করতে হয়, মোবাইল কোর্ট ছাড়া শাস্তি দেওয়া যায় না। তার মানে কোনো কৃষি কর্মকর্তা, কৃষি অফিসার যদি ইচ্ছা করেন উনি জব্দ করতে পারেন, কিন্তু কোনো প্রকার শাস্তি দিতে পারে না। সুতরাং এটাকে খুবই লঘুদণ্ড, মানে তার কোনো ক্ষমতা নাই। সে ওই যে মোবাইল কোর্ট পরিচালনার প্রস্তুতি নিতে নিতে এদিকে সব ঠিক হয়ে যায়, ওই এরা খবর পেয়ে যায় যে মোবাইল কোর্ট হবে আগামী দিন, এর ভিতরে সব ঠিকঠাক হয়ে যায়, মানে পুলিশ আসার আগেই সব ঠিক। দেখা যায় যে আমরা এটাকে কার্যকর করতে পারি না, এই বিষয়গুলো কার্যকর হয় না। এবং উনি যথার্থই বলছেন, 3টা স্টেক হোল্ডার এখানে জড়িত ভেজাল নকলের সাথে। এবং সবচেয়ে ভয়াবহ ক্ষতি করে যিনি বিক্রি করেন, কারণ উনি কিন্তু বুঝেন, উনি জানেন যে কোনটা ভেজাল কোনটা নকল। ধরেন একই কোম্পানির এই ওষুধটার দাম হলো 300 টাকা, আর একটা কোম্পানি এটা বিক্রি করে 50 টাকা, 60 টাকা, 70 টাকা। তো এটার মধ্যে তো পানি ছাড়া আর কিছু নেই, সে তো এটার মধ্যে কিছুই দেয় নাই। তো এখন যিনি বিক্রি করেন উনি ভালো একটা দেন, তার সাথে খারাপ 4টা মিশিয়ে দেন, এবং কৃষকের ওই 300 টাকার সাথে আরো 300 টাকা কৃষকের ক্ষতি করেন। তো এই যে বিষয়গুলো, এবং এই বিষয়গুলোতে সরকারি যে আইন কানুনগুলো রয়েছে এটা পর্যাপ্ত না। যেমন আপনি ধরেন একটা বড় কোম্পানির একটা ভেজাল জিনিস ধরা পড়লো, তখন সরকার কি বলে, ওই কোম্পানিকে বলে তুমি মামলা করো। কোম্পানিকে বলে যে তোমার প্রোডাক্ট ভেজাল হয়েছে, তুমি মামলা করো। কোম্পানি কিন্তু কোনো মামলা করতে চায় না, কারণ মামলা যখনই করবে তার এই প্রোডাক্টের বিক্রি বন্ধ হয়ে যাবে, সে আর্থিকভাবে লুজার হবে, সে কোনো মামলা মোকদ্দমায় যেতে চায় না। মানে সমান তাহলে আমারটা বিক্রি হোক, তারটা বিক্রি হোক, সেইটা চায় না, কিন্তু তার চেয়ে ওইটা আরো বেশি ক্ষতি হবে তার একটা খুব চালু প্রোডাক্ট বন্ধ হয়ে গেলে মার্কেট থেকে, কারণ যখনই মামলায় চলে যাবে এটা স্টে অর্ডার আসবে, এটা আর বিক্রি করতে পারবে না, তার অনেক বড় ধরনের লস হবে। আপনার কাছে জানতে চাচ্ছি শ্রদ্ধেয় অধ্যাপক, এই মেজর সাহেব উনি আউট অফ দা ওয়ে, ওনার প্রফেশনও না, কিছু না,
উনি নেমে গেলেন এই কৃষক, দরিদ্র কৃষক, তাদের তাদের এই ক্ষতিটা থেকে তাদেরকে বাঁচানোর জন্য। এই সেন্সটা কেন সবার মধ্যে আসে না, এটা একটা দিক। দ্বিতীয়ত আরেকটা জিনিস আপনি আমাকে বলেন, এই যে জিনিসগুলো দিচ্ছে, এই টাইলসের গুঁড়া, এটা তো কখনো মাটি হবে না, এটা কি কখনো ডাইলুটেড হবে? না, কখনো হবে হবে না। কিয়ামত পর্যন্ত এটা ওই পাথরই থাকবে, তাই না? অথবা কিছুটা ডিগ্রেড হবে, Degrade হবে, সেটা আমার কিন্তু মাটির সেটা তো- স্বাস্থ্যকে ভালো সেটা করবে তো না। মাটির স্বাস্থ্য ভালো করবে না। না। তো এই ক্ষেত্রে হোয়াই নট জৈব সারের দিকে বাংলাদেশ কেন ধাবিত হচ্ছে না? আমাদের তো এখন ঘরে ঘরে এখন কৃষি, এই যে কৃষি বলে আপনার গরুর করে, কি বলে সেটাকে, গরুর খামার রয়েছে, সেখান গরুর থেকে- খামার পালতে হচ্ছে। এইগুলো দিয়ে কি আমরা, সংক্ষেপে বলেন, এটা কি আমরা এই আপনার রাসায়নিক সার থেকে জৈব সারের দিকে গেলে সেটা তো আর নকল করা সম্ভব না, সেদিকে যাচ্ছে না কেন? জি, দুইটা প্রশ্ন আপনি করেছেন। প্রথম প্রশ্ন হলো খুব দ্রুত। যে জামাল সাহেব যে কাজটা করেছেন এই কাজটা অন্যরা কেন করলেন না। জি, সেটা হলো আসলে লাভ, লোভ এবং স্বার্থের বিষয়ের কারণে আমাদের মানুষগুলো সব নষ্ট হয়ে যায়। জি। তারা কিন্তু তখন নিজের লাভ, নিজের লোভ এবং নিজের স্বার্থের দিকে বেশি ধাবিত হয়। বিবেকবোধ তখন কাজ করে না, যার ফলে আমাদের এই ভেজাল নকলে আজকে সারা দেশটা ভরে গেছে, সব জায়গায়, শুধু একটা জায়গায় নয়, সকল ক্ষেত্রে। 2 নম্বর বিষয়, আপনি যথার্থই বলেছেন, বাংলাদেশ সরকার একটা পরিকল্পনা করতেছে, আউটলুক 2050, আগামী 25 বছরের আচ্ছা। পরিকল্পনা। এবং সেখানে সরকার চিন্তা করতেছে আমাকে আমদানি নির্ভর কৃষি থেকে স্বনির্ভর কৃষিতে যেতে হবে, হ্যাঁ। এবং সেখানে আমাকে রাসায়নিক সারের বদলে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে। Fine. এটা সরকারের পরিকল্পনার মধ্যে রয়েছে, এবং আমরা চাই সে জৈব সারের মধ্যেও যাতে আবার এই ধরনের কোনো ভেজাল শুরু না হয়। জৈব সারটা যাতে জৈব থাকে, অর্গানিক থাকে, খাঁটি থাকে, সেটা আমরা নিশ্চিত করতে চাই, যাতে জৈব সারের মধ্যে আবার নতুন নিত্য নতুন মেকানিজম দিয়ে আবার ভেজাল শুরু না হয়, যে রাসায়নিকে ভেজাল, এজন্য জৈবতে আসলাম, জৈবতে আবার ভেজাল শুরু হলে তখন কোথায় যাবেন? তে বিষয়টা হলো মস্তিষ্কের বিষয়, মাথার বিষয়। মাথায় পছন্দ ধরে আগে আমরা বলি যে মাথায় পছন্দ ধরলে আর ওই মাছ শেষ। তো সুতরাং আমাদেরকে ভাবতে হবে যে আমরা এখান থেকে কিভাবে উদ্ধার পেতে পারি, দেশের স্বার্থে, জাতির স্বার্থে, আমাদের কৃষক। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের মেজর হায়দারকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দুইজন বিশেষজ্ঞ যারা নিবেদিত প্রাণ এই কৃষকদের জন্য, তাদের কথা শুনলেন। দুর্ভাগ্য আমাদের এই দেশের, যেখানে প্রায় 1,70,00,000 কৃষক পরিবার শুধু নয়, প্রতারিত হচ্ছে পুরো জাতি। যদিও সংবিধানে বলা হয়েছে কৃষক এবং শ্রমিকের মুক্তির কথা, সেটা শুধু লিখনেতেই শামিল রয়ে গেল, কিন্তু বাস্তবিক পক্ষে আমাদের সরকারি চাকরিজীবী যারা আছেন, যারা সরকারি কর্মকর্তা আছেন, হাজার হাজার নয়, লক্ষাধিক, তারা আজকে নিজের দায়িত্ব পালন না করার কারণে, সঠিকভাবে দায়িত্ব পালন না করার কারণে আজকে 1,70,00,000 কৃষক পরিবার সাথে সাথে পুরো জাতি প্রতারিত হচ্ছে, এবং দেশ হারাচ্ছে প্রায় 5,000 কোটি টাকা প্রতি বছরে। আমাদেরকে সেই বুঝটা আসুক, সকলে সচেতন হই, দেশকে ভালোবাসি, দেশপ্রেম গড়ে উঠুক আমাদের মনের ভিতরে, আমাদের ঈমান শক্তিশালী হোক, এবং দেশের কৃষক শ্রমিক মুক্তি পাক, এই কামনা করে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।